আমার স্বামী আমার খুব যত্ন নিতেন। তিনি আমার জন্য অনেক দামি দামি কাপড় ও জিনিসপত্র কিনে আনতেন, যদিও তার কাছে তেমন টাকা থাকতো না। আমি অবাক হতাম যে তিনি এত টাকা বা জিনিস কোথা থেকে পান, কিন্তু এই একটা কাজে আমি অনেক খুশি হয়ে যেতাম যে তিনি আমার পছন্দের কাপড়, খাবার এবং জিনিসপত্র নিয়ে আসতেন। কিন্তু রাতে তিনি অন্য ঘরে গিয়ে ঘুমাতেন। আমি অবাক হতাম যে তিনি যদি আমার জন্য এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসেন, তাহলে তিনি আমার প্রতি এত উদাসীন কেন? কেন তিনি আমার কাছে আসেন না? আমার সাথে কথা বলেন না কেন? আমার প্রতি তাঁর এই উদাসীন ভাব কেন? আমি একদিন রাতে তার ঘরে গোপনে লুকিয়ে পড়ি, যাতে তিনি ঘরের মধ্যে কি করেন তা আমি জানতে পারি। কেন তিনি আমার ঘরে ঘুমান না? তারপর আমি আমার স্বামীকে এমন কাজ করতে দেখলাম যে আমি আমার চোখ বন্ধ করে ফেললাম, কেননা আমার স্বামী... বন্ধুরা, আমার নাম মিতালি। আমি দেখতে অনেক সুন্দরী। আমার বৌদি যদি আমার সৌন্দর্যকে হিংসা করত এবং আমার সাথে বাজে ব্যবহার করত আর বলতো, একদিন তোর সৌন্দর্যের অহংকার ধুলোয় মিশিয়ে দেব, আমি বলতাম, আল্লাহকে অন্তত ভয় কর। আর আমি তোমার কি ক্ষতি করেছি? মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই, কিন্তু যতদিন আমার মা ছিলেন ততদিন সংসারের সমস্ত দায়িত্ব আমার হাতে ছিল। আমার দাদাও আমাকে দুই চোখে দেখতে পারত না, সবসময় বলতো, আমার বউয়ের ওপর মাতব্বরি করবি না। আমিও একটু রেগেছিলাম, কারণ আমি উল্টোপাল্টা কিছু সহ্য করতে পারতাম না। যেমন বৌদি যদি মাকে সময় মতো খাবার না দেন বা বাসি খাবার দেন, তখনই আমি রেগে যেতাম। একদিন বৌদি মাকে বাসি খাবার খেতে দিয়েছিলেন। যেহেতু মা সুগারের রোগী, তাই আমি বৌদিকে বললাম, মায়ের স্বাস্থ্য এমনিতেই খারাপ, তুমি যদি খাবার রান্না না করবে তাহলে আমাকে বললে না কেন? তুমি কি বাসি খাবার খাইয়ে মাকে মেরে ফেলতে চাও? এই ইস্যুতে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছিল। আমার দাদা বৌদিকে সমর্থন করে বলেছিল, তোকে তো আমি একদিন এমন সোজা করব যে তখন বুঝতে পারবি বৌদির সঙ্গে ঝগড়া করার পরিণাম। তুই ছোট হয়ে তোর বড় বৌদির সাথে এভাবে কথা বলছিস? আমি বললাম, ছোট বা বড় ব্যাপারটা তা না, সে যদি কিছু ভুল কাজ করে তাহলে আমি অবশ্যই বলবো। সেই দিনের ঝগড়া শুনে মায়ের শরীর খারাপ হয়, তাই তাকে আমরা হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে তিনি 5-6 দিন লড়াই করে অবশেষে আমাদের সবার মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যান। মায়ের মৃত্যুতে আমি অনেক দুঃখ পেয়েছি। এরপরে একদিন রাতে দাদা রুমে এসে বলল, মা আর এই পৃথিবীতে নেই, তোর কিছুর প্রয়োজন হলে আমি তো আছি, আমাকে জানাস। দাদা আরও বলল, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আগামী সোমবার তোর বিয়ে। আমি অবাক হয়ে বললাম, কি? আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি? তুই বিয়ে করে বরের বাড়িতে গেলে সেটাই তোর জন্য ভালো হবে। দাদার ওপর আমার এতটা রাগ হচ্ছিল যে ওকে বলতেই পারলাম না যে কার সাথে আমার বিয়ে। ও আরও বলল, সবেমাত্র মা মরেছে, মনের মধ্যে যদি বিয়ে নিয়ে কোনো স্বপ্ন থাকে সেটা মনের মধ্যেই রাখ, আমি তোর বিয়ে ধুমধাম করে দিতে পারবো না। এ কথা বলেই ও আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি বালিশে মাথা দিয়ে কাঁদতে লাগলাম। তারপর মনে মনে নিজেকে এইভাবে সান্ত্বনা দিলাম যে একদিন তো আমার বিয়ে হবেই, সেখানে আমার নিজের সংসার হবে, কারো দাসত্ব করতে হবে না, বৌদির অত্যাচার থেকে অন্তত বেঁচে যাব। এসব ভেবেই দিন পার হচ্ছিল। কিন্তু বিয়ের দিন এটা দেখে অবাক হয়ে গেলাম যে আমার দাদা কেমন মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এতে নিশ্চয়ই বৌদির কোনো চাল আছে, কারণ বৌদি আমাকে শত্রু ভাবত। আমি মনে মনে জানতাম যে কোনো একদিন বৌদি আমার ওপর প্রতিশোধ নেবে, আর আজকে সে সেটাই করেছে। আর আজকে সে সফলও হয়েছে, কারণ আমার স্বামী অদ্ভুতভাবে বসে আছে, যাকে দেখে একটা বাচ্চাও বলে দিতে পারবে যে তিনি একজন সাধারণ মানুষ নন, বরং একজন পাগল। কেননা তিনি হাতে একটা ললিটপ নিয়ে খাচ্ছিলেন, চুল এলোমেলো, কাপড় তো তেতুনি পরেছিলেন, কিন্তু এত নোংরা করে ফেলেছেন যেন কোনো ছোট ছেলে মাটি নিয়ে খেলা করেছে। ওকে দেখে সবাই বুঝতে পেরেছে আমার স্বামী পাগল। আত্মীয় স্বজন না থাকায় আশেপাশের কিছু লোক এসেছিল, তারাও বলতে লাগলো, মিতালির স্বামী পাগল, ওর দাদা বৌদি ওর উপর একই ধরনের প্রতিশোধ নিল। মা মরার সাথে সাথেই ওর কপাল পুড়ল, এমন একটা সুন্দর মেয়েকে পাগলের সাথে বিয়ে দিচ্ছে। আমার বিয়ে হয়ে গেল, এখন আমার বিদায় হতে যাচ্ছে। আমার চোখ থেকে জল ঝরছিল। আমি কাঁদতে চেয়েছিলাম, কিন্তু কাঁদতেও পারিনি, কারণ আমার কান্না দেখারও কেউ যে নেই। মাকে অনেক মিস করছিলাম। মা বেঁচে থাকলে আমার সাথে এইসব হতো না। আমার বৌদি দাদাকে দিয়ে এই কাজ করিয়েছে, কিন্তু দাদা একবারও ভাবেনি যে সে তার নিজের বোনকে একটা পাগলের সাথে বিয়ে দিচ্ছে। আমাকে কোথায় রাখবে, কি খাওয়াবে? আজকাল লোকজন তাদের মেয়েদের বিয়ে এমন ছেলের সাথেও দেয় না যার কাছে চাকরি বাকরি নেই, আর এর তো মাথাই ঠিক নেই। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম বিয়েতে না করেই দিই,
কিন্তু তাতে কি হতো, একটা নাটক তৈরি হতো, এরপর ওরা আমাকে জোর করে বিয়ে দিত। তাই আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে চুপচাপ বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার সময় দাদা আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলাম। সবাই এটা দেখে বলছিল একে অপমান করাই উচিত। আমার বৌদি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে এলে আমি তার সাথে কথাই বলিনি, কারণ সে আগেই সবার সামনে বলেছিল তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি এখন এই বাড়ি থেকে বিদায় হও। তার যতই রাগ থাক না কেন, কোনো বৌদি তার ননদের বিদায়ের দিন এরকম কথা বলে না। আমার প্রতি কেমন ব্যবহার হচ্ছিল ওপর থেকে আল্লাহ দেখছে, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর ওপর ছিল যে তিনি ন্যায় বিচার করবেন। এখন আমার সময় অনেক খারাপ যাচ্ছে। আমার স্বামী পাগল, কিন্তু ওদের বাড়িটা বিশাল, বাড়িতে 6টা রুম আছে, আর ওন একটা ভাই আছে। আমি ভেবেছিলাম সেও এই বাড়িতেই থাকে, কিন্তু যখন রাতে তার বদলে তার ভাই আমার রুমে এলো আমি ঘাবড়ে গেলাম। তিনি বললেন, বৌদি চিন্তা করো না, আসলে এটাও আমার বাড়ি, কিন্তু অন্য জায়গায়ও একটা বাড়ি আছে, সেখানে আমার স্ত্রী সন্তান থাকে, এখন তোমাকেই একে দেখে রাখতে হবে। ব্যাপারটা হলো কি, আমার স্ত্রীর সাথে দাদার বোন না, মা বাবাও নেই, এখন শুধু তুমি আর আমার দাদা এই বাড়িতে থাকবে। যদি বুঝতে না পারো কোথায় কোন জিনিস আছে তাহলে ফোন করো, দেওয়ালে আমার ফোন নাম্বার লেখা আছে, আর যদি দাদা তোমাকে অনেক বিরক্ত করে তাহলে আমাকে ফোন করো। কিন্তু দেখো ভাবি, আমিও সংসারী লোক, আর আমার বউ আমার এখানে আসা পছন্দ করবে না। যদি অনেক জরুরি প্রয়োজন হয় তবেই আমাকে ফোন করো, নইলে পরিস্থিতি নিজে সামলে নেওয়ার চেষ্টা করো, কারণ এখনই তোমার স্বামী আর তোমাকেই একে সামলে রাখতে হবে। আমি বুঝতে পারছি আমার অবস্থা কতটা খারাপ হতে চলেছে। আমি হ্যাঁ বলে মাথা নাড়ালাম, আর কি বা করতে পারি। তিনি আরও বললেন, তুমি চিন্তা করো না, মাথার উপর আল্লাহ আছেন, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তারপর আবার বললেন, আমি তোমাকে বোঝাতে চাইছি যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি বেশি চিন্তা করো না। জানি না কেন তিনি একই কথা দুবার বললেন, আর কেন এত জোর দিয়ে বললেন। এই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারলাম না, তাই বললাম, ঠিক আছে। আমার স্বামী অন্য রুমে বসেছিলেন। আমি তাকে দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম। এই ঘরটা মনে হয় তারই, কারণ ঘরে অনেক ভাঙা জিনিসপত্র এবং খেলনা পড়ে আছে। হয়তো তার মনটা সহজ সরল নিষ্পাপ শিশুর মতো। হঠাৎ তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম আমাকে কি কিছু বলবেন বা কোনো পাগলামি করবেন, কিন্তু তিনি কিছুই করলেন না। আমি চুপচাপ আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল ভেতর থেকে দরজা বন্ধ করে দিই, কিন্তু তেমন কিছুই করলাম না। বলতে অনেক অদ্ভুত লাগছে, কিন্তু এত শান্তির ঘুম আগে কখনো ঘুমাইনি। ঘুম থেকে উঠে চোখ খুলে ভয় পেয়ে গেলাম। দেখি সামনে আমার স্বামী বসে আছেন। তারপর টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল, কারণ টেবিলের উপর নাস্তা রাখা দেখে মনে হচ্ছে সকালে দোকান থেকে আনা। আমি তার দিকে তাকালাম, তারপর চারপাশে দেখলাম, কারণ আমার মনে হচ্ছে তার ভাই নাস্তা নিয়ে এসেছে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। বাইরের দরজা তখনও বন্ধ, রাতে আমি নিজেই তালা লাগিয়েছিলাম। আমার স্বামী আমাকে নাস্তা করতে বলল এবং তিনিও নাস্তা করতে বসে গেলেন। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং ভয়েস অফ জেরিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অবাক হয়ে ভাবলাম, উনি এটা জানেন যে আমরা বিবাহিত, তাই বাজার থেকে নাস্তা এনেছেন, তাহলে এই কেমন পাগল। কিন্তু তারপর তিনি একটা অদ্ভুত গান গাইতে লাগলেন। এটা মনে হয় কোনো আধুনিক গান। তখন ভাবলাম হয়তো ওর খিদে পেয়েছিল, তাই বাজার থেকে নাস্তা নিয়ে এসেছেন। কাছে টাকা থাকলে তো এই কাজ যে কোনো ছোট বাচ্চাও করতে পারবে। যাই হোক, তারপর নাস্তা করে ঘর পরিষ্কার করা শুরু করলাম। জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি যে এই সংসার কিভাবে চলে, কিন্তু এই মুহূর্তে বাড়িতে দরকারি সব জিনিসপত্র আছে। আমি ওর ভাইয়ের নাম্বারে ফোন করলাম, পাওয়া গেল না। আমি দুপুরের খাবার রান্না করলাম। এইভাবেই দিন চলতে লাগলো। তারপর একদিন হঠাৎ আমার স্বামী কোথাও চলে গেছে। আমি টেনশনে পড়ে গেলাম। ভাবলাম হয়তো তিনি বাড়ি ছেড়েই চলে গেছেন, তাই ওর ভাইকে ফোন করলাম। তিনি বললেন, হ্যাঁ, মাঝে মাঝে ও কোথাও চলে যায়, কিন্তু আবার ঠিকই ফিরে আসে, চিন্তার দরকার নেই, ও রাতের মধ্যেই ফিরে আসবে। যদি রাতেও ফিরে না আসে তাহলে তুমি আমাকে বলো। আমি বললাম, ঠিক আছে ভাই। রাত হলে আমার স্বামী ফিরে এলেন। তার হাতে কিছু একটা ছিল, তিনি আমার হাতে সেটি দিলেন। আমি সেটি খুলে দেখলাম ভেতরে ফুল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? তিনি বললেন, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি অবাক হয়ে গেলাম। তিনি ফুলটা আমার হাতে রেখে নিজের রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলাম ঘরটা ভেতর থেকে বন্ধ। এখন আমার দিনগুলো ভালোই যাচ্ছে। যেমন ভেবেছিলাম তেমন কিছুই হচ্ছে না, বরং আমার স্বামী প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন।
আমি জানি না তিনি কোথা থেকে টাকা পান। বাড়িতেও সমস্ত বাজার ছিল। তারপর একদিন বাড়ির বাজারপত্র শেষ হতে শুরু করলে তিনি এসে আমাকে 10,000 টাকা দিলেন। ওর ভাই এসে আমাকে 20,000 টাকা দিল। আমি বললাম, এই সংসারও তুমি চালাও? তিনি বললেন, এরকম কোনো ব্যাপার না, আসলে আমাদের 2 ভাইয়ের নামে কিছু দোকান আছে, মাসে 36,000 টাকা ভাড়া আসে, আমরা সেইখান থেকেই পাই। আজকে 1 তারিখ, তাই আমি তোমাকে টাকা দিতে এসেছি। আমি বললাম, ঠিক আছে, আমি বাজারগুলো করে ফেলব। এই বাড়িতে টিভিও ছিল, এসিও ছিল, দরকারি সব জিনিসই ছিল। একদিন নির্লজ্জের মতো আমার দাদা আর বৌদি এখানে এসে পড়ে। ওরা জানতো যে ওরা আমাকে পাগলের সাথে বিয়ে দিয়েছে। এখন ওরা নিশ্চয়ই দেখতে এসেছে আমার কি অবস্থা হয়েছে। কিন্তু আমাকে দেখে ওরা অবাক হয়ে গেল। আমি একটা নতুন শাড়ি পরেছিলাম। আমার বৌদি জিজ্ঞেস করল, এই শাড়িটা কে দিল? এরা তো মাত্র 2টো শাড়ি কিনেছিল, আমরাও তো তোমার জন্য কোনো শাড়ি কিনিনি। আমি বললাম, এটা আমার স্বামী আমার জন্য এনেছেন। বৌদি বললেন, তোমার স্বামী তো ঠিক করে কথাই বলতে পারেন না, তিনি তোমার জন্য শাড়ি আনলেন কিভাবে? আমি বললাম, তিনি আমাকে এনে দিয়েছেন। আর তোমাকে কে বলেছে তিনি ঠিকভাবে কথা বলতে পারেন না? চলো, তোমাকে আমি দেখাই তিনি আমার জন্য কি কি এনেছেন। আমি যখন আমার বৌদিকে সব জিনিস দেখালাম, সে অবাক হয়ে গেল। বৌদি বললেন, তিনি এত জিনিস কোথা থেকে আনছেন? চুরি করে আনছেন না তো? আমি বললাম, মোটেও না, এগুলো দেখে বুঝতে পারছো না এগুলো একেবারে নতুন? ওরা ভেবেছিল আমার সাথে অনেক খারাপ কিছু হবে, কিন্তু যখন দেখলো আমার সাথে কিছুই খারাপ হয়নি, তখন ওরা টেনশনে পড়ে গেল। আমি আমার দাদাকে বললাম, তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি, এখানে আমি অনেক সুখেই আছি। এই বাড়িতে আমার কোনো কিছুর অভাব নেই। আমরা গরিব মানুষ, বিয়ে হলে আমাদের মতো কোনো গরিবের সাথেই হতো, কিন্তু এদের অবস্থা আমাদের থেকে শতগুণ ভালো। এই দেখো দেখো, এদের বাড়িতে এসিও আছে, যদি গরমও পড়ে তবুও আরামে ঘুমোতে পারি। আমার বৌদির মুখ হাঁ হয়ে গেল। আমি জানতাম বাড়িতে গেলেই দাদার সাথে ঝগড়া করবে। এটাই ভালো, ওরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবে। কিন্তু আমার স্বামী কখনো আমার সাথে এরকম করেন না। আমার স্বামী আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন আর আমার যত্ন নেন। একদিন হাঁটার সময় আমার পা কেটে গেলে আমার স্বামী আমার পায়ে ব্যান্ডেজ করে দেন, কিন্তু রাত হলেই তিনি অন্য ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিতেন। আমি অনেক টেনশনে ছিলাম, এটা কেমন ব্যাপার, তার সাথে কথা বলতে হবে। আমি সিনেমাতে দেখেছি যে ভালোবাসায় মানুষ সুস্থ হয়ে যায়, আর তিনি যদি সুস্থ হয়ে যান তাহলে তিনি দারুণ মানুষ হতে পারেন, কারণ তিনি সুন্দর এবং যুবক, টাকারও অভাব নেই, বাড়িও নিজেদের। যদি তিনি ঠিক হয়ে যান তাহলে আমার জীবন সেট হয়ে যাবে, কিন্তু তিনি আমার সাথে তেমন কথাই বলতেন না। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করি যে এখানে যাই রহস্য থাক না কেন, তা ওই ঘরের সাথে সম্পর্কিত, কারণ আমার স্বামী ওই ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে রাখতেন। তাই আমি মনে মনে ভাবলাম যে তিনি রুমের মধ্যে কি করেন তা আমাকে জানতেই হবে। আমি একবার ওই ঘরে গিয়েছিলাম, সেখানে সেরকম কিছুই ছিল না। আমার বৌদি লোকেদের কাছে বলতে শুরু করেছিল যে ওর বিয়ে পাগলের সাথে হয়েছে, কিন্তু ও অনেক সুখে আছে। এই কথাটা আমার কানে পৌঁছলে আমি বলতাম যে হ্যাঁ, আল্লাহকে ধন্যবাদ, আমি অনেক খুশি, আমাদের সব কিছু আছে, আমার কাছে টাকাও আছে, আর সংসারের সমস্ত দায়িত্ব আমার হাতে। স্বামী আমার খেয়াল রাখেন এবং আমার জন্য নতুন নতুন জিনিসও নিয়ে আসতেন। তিনি কোথায় যেতেন আমি জানি না। আমি একবার তার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি পথ চিনতাম না, তাই আমি ফিরে আসি। তিনি রাস্তাঘাট অনেক ভালো করেই চিনতেন। হয়তো বাচ্চাদের সাথে খেলতে কোনো বাগানে গিয়েছিলেন, কারণ তার কাছে বাচ্চাদের খেলার অনেক কিছু ছিল। তাই আমি এই বিষয়ে খুব বেশি মনোযোগ দিলাম না। কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে তিনি ঘরে বসে কি করেন, এবং তিনি দিনের বেলাও ঘরে তালা মেরে বাইরে যেতেন। একদিন আমি তালা লুকিয়ে ফেললাম। তালা খুঁজে না পেয়ে তিনি ঘর খোলা রেখেই বাইরে চলে গেলেন। আমার প্ল্যান ছিল যে আমি আগে থেকেই ঘরের ভিতরে লুকিয়ে থাকব, এবং তিনি যখন রুমে ঢুকবেন তখন আমি জানতে পারবো তিনি ঘরের ভিতর কি করেন। কিন্তু বাড়িতে ফিরে তিনি আমাকে না দেখতে পেয়ে খুঁজতে লাগলেন, আর মাঝে মাঝে আমার সাথে 2-1টা কথাও বলতেন। আমার নামটাও মুখস্থ করে ফেলেছেন, সেজন্য তিনি আমাকে আমার নাম ধরে ডাকতেন। মাঝে মাঝে ওকে দেখে আমার অনেক খারাপ লাগতো। এও তো কারো সন্তান, তিনি এত সুন্দর একজন যুবক, এর সাথে কি এমন হয়েছে যে একেবারে পাগল হয়ে গেছে? সম্ভবত তার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি তার ভাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাকে কিছুই বলেননি, শুধু বলেছিলেন সময়ের সাথে সাথে তুমি সব কিছু জানতে পারবে। এটা কেমন কথা? সময়ের সাথে সাথে আমি সব কিছু কীভাবে জানব? আমি আমার স্বামীর ছোটবেলার একটা ছবি খুঁজে পেয়েছিলাম, যেখানে মনে হচ্ছিল যে পুরো বাড়ির মধ্যে তিনিই সবচেয়ে সুদর্শন যুবক। কিন্তু ওর এই অবস্থা কিভাবে হলো? আমার মনে এসব অদ্ভুত প্রশ্ন আসছিল। আমার স্বামী আবার আমার জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছেন। ঘরে গিয়ে তিনি বুঝতে পারলেন যে আমি ঘরে নেই, তাই জিনিসটা ওখানেই রেখে দিল। আমি জিনিসটি রাখার আওয়াজ শুনতে পেলাম,
তারপর তিনি নিজের ঘরে ঢুকলেন। আমি ওই ঘরেই এক কোণে লুকিয়ে রইলাম। তিনি দরজা ভেতর থেকে লক করে চেয়ারে বসলেন। আমি লুকিয়ে থেকে ওর দিকে তাকিয়ে রইলাম। তিনি বুঝতেও পারেননি যে আমি ঘরের ভিতরে। তিনি মাথা নিচু করে এমনভাবে বসেছিলেন যেন মনে হচ্ছে তিনি বড় কোনো কথা ভাবছেন। মুখটা উপরে তুললে দেখলাম মুখের পাগলাটে ভাবটা চলে গেছে। আমার কিছু গরমিল মনে হলো, কিছু একটা আছে যেটা স্বাভাবিক না। কিছুক্ষণ পর পকেট থেকে একটা স্মার্টফোন বের করলেন। ফোন তিনি কোথায় পেলেন? আর ফোনটা একদম ঠিকঠাক, কোথাও ভাঙা নেই, যেখানে ওর সব কিছুই ভাঙা। ফোনে তিনি একজনের সাথে কথা বলতে শুরু করলেন এবং যখন তিনি কথা বলতে শুরু করলেন তখন আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তিনি একজন নর্মাল মানুষের মতো কথা বলছেন। তিনি ফোনে বললেন যে আমি তোমাকে আগেই বলেছিলাম এই টাকাটা ব্যবসায় লাগাতে, যা আমার ভাগ্যে থাকবে তাই ফেরত পাবো। আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে আমার স্বামী পৃথিবীর সামনে পাগল হয়ে এখানে ব্যবসার ডিল করছেন, কিন্তু তিনি সকলের সামনে, এমনকি তার স্ত্রী আমাকে মিথ্যা কথা বলেছেন। তিনি অন্তত আমাকে বলতে পারতেন। আমার তার সামনাসামনি আসার ইচ্ছে হচ্ছিল, কিন্তু তারপর ভাবলাম দেখা যাক তিনি কি করেন। কিছুক্ষণ পরে পকেট থেকে অনেক টাকা বের করে একপাশে রাখলেন। তারপর আবার কাউকে ফোন করলেন। এবার আমি বুঝতে পারলাম তিনি কাকে ফোন করেছেন। তিনি তার ভাইকে ফোন করে বললেন, আমার মন চাইছে আমি মিতালিকে সবকিছু বলে দেই। তিনি আমার স্ত্রী, আমি ওর সঙ্গে থাকতে চাই। কিন্তু ওপাশ থেকে আওয়াজ আসলো, তাড়াহুড়ো করো না। তখন আমার স্বামী বললেন, তাড়াহুড়ো কোথায়, আমাদের বিয়ে হওয়া 4 মাস হয়ে গেছে। যখন আমার কথা উঠল আমি বাইরে বেরিয়ে এলাম। আমাকে দেখে তার মুখ হাঁ হয়ে গেল আর ফোনটা একপাশে রেখে দিল। আমি বললাম, এসব কি, আর কেন সকলের সামনে পাগল সেজে থাকো? আমি সব কিছু শুনে নিয়েছি, আমাকে পুরো সত্যিটা বলো, ব্যাপারটা কি? আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তখন তিনি বললেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আমি জানি না, আমার একা একাই কান্না পাচ্ছে, আমাকে বলো ব্যাপারটা কি। তিনি আমাকে যা বললেন তা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি বললেন, আমি এই এলাকার সবচেয়ে বুদ্ধিমান আর শিক্ষিত ছেলে। আমি একটা ভালো চাকরিও করতাম, আমি এখনও ওই চাকরিতে আছি। আমি সারা রাত বসে অনলাইনে কাজ করি। আমি বললাম, তাহলে তুমি পাগলের ভান করে থাকো কেন? তখন তিনি বললেন যে আমার কয়েকজনের সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু আমি জানতাম না যে তারা এতটা বাজে। একদিন আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমাদের সাথে একজনের ঝগড়া হয় এবং ওদের হাতে লোকটি মারা যায়। সম্পূর্ণ দোষ আমার ওপর এসে পড়ল, তাই আমাকে পাগলের অভিনয় করতে হলো, নইলে আমি শাস্তি পেতাম এবং সারা জীবন আমাকে জেলে কাটাতে হতো। কারণ ওরা ওই লোকটিকে মেরে সবাই পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি লোকটিকে বাঁচাতে সেখানেই রয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি মারা যান এবং অভিযোগ আমার ওপর আসে। আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। এখনও ওই ছেলেদের বাড়ির লোকেরা এই এলাকাতেই থাকে। আমার কারণে তাদের ক্ষতি হয়েছিল, তাই আমাকে পাগলামির অভিনয় করতে হয়েছিল। কিন্তু এখন শুনতে পাচ্ছি যে ওরা বাড়ি বিক্রি করে দিয়েছে আর 1 মাস পরেই এই এলাকা ছেড়ে চলে যাবে। আর ওরা চলে যাওয়ার পর আমি নিজের মতো করে বাঁচতে পারবো। আমি তোমাকে এসব বলিনি, কারণ ভেবেছিলাম একবার ওরা এখান থেকে চলে গেলে তোমাকেও বলবো। কিন্তু তোমার ভাই যখন বলল যে তুমি এই সম্বন্ধ মেনে নিয়েছো, তখন আমরা অনেক অবাক হয়েছিলাম। আমরা যখন ভিতরের ব্যাপারটি জানতে পারি, তোমাকে না দেখেই বিয়েতে হ্যাঁ বলেছিলাম। ভাবলাম তোমাকে বাঁচিয়ে কিছুটা পুণ্য অর্জন করি। তোমাকে অনেক ভালোবাসি, তোমার মনটা অনেক সুন্দর। আমি শুধু কাজের জন্যই বাইরে যেতাম, আর বাইরে গেলেই আমার চোখের সামনে তোমার মুখটা ভেসে উঠত। তখন তোমার জন্য কিছু কেনার কথা ভাবতাম। আরও ভাবতাম তুমি বিরক্ত হয়ে আমাকে ছেড়ে না চলে যাও। কিভাবে একজন পাগলের সাথে থাকা যায়? তাই আমি তোমার দুঃখ কমানোর জন্য তোমার জন্য উপহার নিয়ে আসার চেষ্টা করতাম, যাতে তুমি খুশি হও। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি বললেন, তুমি আবার কাঁদছো কেন? আমি বললাম, আমি সুখে কাঁদছি। তখন তিনি বললেন, মানুষই অদ্ভুত, দুঃখেও কাঁদো আবার সুখেও কাঁদো। আর দেখো, এখন থেকে তোমার জীবন অনেক ভালো যাবে। আর মাত্র 1.5 মাস, তারপর সব ঠিক হয়ে যাবে।